হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম তোমাদেরকে তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সাথে নবম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আলোচনা করতে চলে এসেছি। না, টপিকটা কি? টপিকটা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ার। এটা আশা করি আমরা সবাই বলে থাকি, খুব কমন ওয়ার্ড ইমিউনিটি সিস্টেম। না, টপিকটা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। না, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নবম শ্রেণী। তাহলে দেখো, এই অনাক্রম্যতা জিনিসটা কি? না, এই অনাক্রম্য জিনিসটা কিছুই না, আমাদের দেহে রোগ প্রতিরোধের বিরুদ্ধে যে ব্যবস্থাটা, মানে আমাদের দেহে ধরো সর্দি কাশি হয় কারোর, তাহলে সর্দি কাশি হলে কি করি আমরা? সাধারণত সর্দি কাশি বিনা ওষুধ খেয়ে সেরে যায়, মানে ওষুধের দরকার পড়ে না। তাহলে ওষুধের দরকার পড়ছে না, তাও সর্দি কাশি মানে একটা তো রোগ, সেটা সেরে যাচ্ছে। তাহলে এই যে সিস্টেমটা আছে, যে রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা, এটাকে বলা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি। ঠিক আছে, এবার এই অনাক্রম্যতার তাহলে একটা সংজ্ঞা চলো লিখে ফেলি। সংজ্ঞা হচ্ছে আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কি বলে? ব্যবস্থাকেই বলে অনাক্রম্যতা। সরি, এটা দেহের করে দাও। তাহলে এই অনাক্রম্যতার জনক কাকে বলা হয়? না, অনাক্রম্যতার জনক বলা হয় এডওয়ার্ড জেনার। এর জনক কাকে বলা হয়? জনক বলা হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। না, এনাকে জনক কেন বলা হয়? এরকম নয় যে ইনি এই অনাক্রম্যতা শব্দটাকে আবিষ্কার করেছিলেন, এরকম নয়। এনার যে অনাক্রম্যতার উপর যে ভূমিকা রয়েছে, সেই কারণে এনাকেই জনক বলা হয়। তার কারণ ইনি 1796 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1796 খ্রিস্টাব্দে ইনি ভ্যাকসিনেশন বলে জিনিসটা আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? ভ্যাকসিনেশন টার্মটাকে আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? না, এডওয়ার্ড জেনার। তাহলে এই ভ্যাকসিনেশন জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রেখেছে আমাদের মানব প্রজাতি বলো বা আমাদের বাকি প্রাণী প্রজাতিতেও ভ্যাকসিনেশন জিনিসটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার জন্য এনাকে অনাক্রম্যতা বিদ্যার জনক বলা হয়। এবার এই অনাক্রম্যতা কয় প্রকার? না, এটা শর্টে বলছি, নেক্সট পার্টে আমরা কিন্তু এটা ডিটেলসে জানবো। না, অনাক্রম্যতা আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর একটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। কয় প্রকার? না, অনাক্রম্যতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আরেকটা হচ্ছে কি? অর্জিত অনাক্রম্যতা। না, এটা খুব শর্টে বলি। দেখো, সহজাত অনাক্রম্যতা জিনিসটা কি? না, যে সকল অনাক্রম্যতা আমাদের জন্মগত, মানে জন্মের পর থেকেই যে অনাক্রম্যতা থাকে, তাকে বলা হয় সহজাত অনাক্রম্যতা। আর যে অনাক্রম্যতা আমাদেরকে অর্জন করে নিতে হয়, মানে ভ্যাকসিনেশনের দ্বারা, টিকাকরণের দ্বারা বা ওষুধ খেয়ে, যার মাধ্যমে অর্জন করা হয় অনাক্রম্যতা, তাকে বলা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা। এটা হচ্ছে দুই প্রকার অনাক্রম্যতা। এবার অনাক্রম্যতা জানতে গেলে আমরা দুটো জিনিস জানবো, যে দুটো জিনিস হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন জিনিসটা কি আগে জেনে নিই, তারপরে জানবো অ্যান্টিবডি। তোমরা কিন্তু এগুলোকে নোট করতে থাকো, তাহলে তোমাদের এগুলো হেল্প হবে। কারণ আমার বলার মাঝে তোমরা কিছুক্ষণ সময় পাচ্ছ, যেগুলো আমি বোর্ডে লিখছি, এগুলো কিন্তু তোমরা নোট করবে। না, আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে অ্যান্টিজেন। না, অ্যান্টিজেন জিনিসটা কি? না, অ্যান্টিজেন জিনিসটা হচ্ছে যে
আমাদের দেহে এই যে রোগ সৃষ্টি হচ্ছে, না রোগ সৃষ্টির পিছনে কেউ তো কারণ আছে, কেউ তো এসে পরে এই রোগটাকে তৈরি করছে, নিজের থেকে তো শরীর চায় না যে আমার মধ্যে রোগ হয়ে যাক তাহলে আমার বেশ ভালো লাগবে, এরকম তো নয় না, কেউ এসে রোগ সৃষ্টি করছে। তাহলে যে জিনিসগুলো শরীরে রোগ সৃষ্টি করছে তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কাকে বলা হয়? না যে সকল পদার্থ দেহে রোগ কি করে, রোগ সৃষ্টি করে তাদের কি বলছি আমরা, তাদের বলছি অ্যান্টিজেন। বেশ, আবার অন্য একটা সংজ্ঞা বলা যায়, অন্য একটা সংজ্ঞাতে বলা যায় যে যে সকল পদার্থের কারণে দেহে অ্যান্টিবডি তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। ওটাও লিখে রেখে নিতে পারো যে যে সকল পদার্থের কারণে দেহে অ্যান্টিবডি তৈরি হয় তাদের অ্যান্টিজেন বলে। তাহলে অ্যান্টিবডি জিনিসটা কি আমরা জানছি, চলো আগে। না অ্যান্টিজেন তাহলে বুঝতে পেরেছ, না যেগুলো রোগ তৈরি করবে বা শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। এবার এই অ্যান্টিজেন আবার দুই প্রকার, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। কয় প্রকার এটা নোট করেছ? নোট কিন্তু করতে থাকবে বিষয়গুলো। তাহলে অ্যান্টিজেন হচ্ছে কয় প্রকার? অ্যান্টিজেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। না এক্সোজেনাস আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কি, না যে সকল অ্যান্টিজেন প্রাণীদের বাইরে সৃষ্টি হবে। তাহলে এটা কি হবে? প্রাণী দেহের বাইরে সৃষ্টি হবে, বাইরে সৃষ্টি হবে, তাদেরকে বলছে এক্সোজেনাস। এক্সো মানে বাইরে, ঠিক আছে? তাহলে এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হতে পারে পরাগরেণু। আর কি হতে পারে? আর হতে পারে কিছু দূষক পদার্থ, এগুলো হতে পারে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। এবার এন্ডোজেনাস অ্যান্টিজেন, না এন্ডোজেনাস অ্যান্টিজেন কি, না যে সকল অ্যান্টিজেন প্রাণীদের বাইরে না প্রাণীদের ভেতরেই তৈরি হবে। না এটা কি, প্রাণীদেহের ভেতরে সৃষ্টি হয়, এগুলো বাইরে সৃষ্টি হয় না, তাদেরকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। না এইরকম এন্ডোজেনাস অ্যান্টিজেনের একটা উদাহরণ হচ্ছে ফোর্সম্যান অ্যান্টিজেন। ফোর্সম্যান অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন কি এবং অ্যান্টিজেনের প্রকারভেদ বুঝতে পেরেছ। এবার চলো নেক্সট যে টার্মটা আমরা পড়বো বললাম, কি বললাম? অ্যান্টিবডি। না অ্যান্টিবডি জিনিসটা কি, চলো দেখে নিই। না নেক্সট টার্মটা হচ্ছে অ্যান্টিবডি। না দেখো অ্যান্টিবডি জিনিসটা কি, না অ্যান্টিবডি এক প্রকারের প্রোটিন জাতীয় জিনিস, ঠিক আছে? না এই প্রোটিন জাতীয় জিনিস কি করে, না অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। না যে সকল পদার্থ অ্যান্টিজেন প্রবেশের ফলে তৈরি হয়, মানে অ্যান্টিজেন দেহে প্রবেশ করলো এবং তার ফলে এইগুলো তৈরি হলো, তাহলে যে সকল পদার্থ অ্যান্টিজেনের ফলে তৈরি হয় এবং তারা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে, মানে রোগ প্রতিরোধে কাজ করে, রোগকে হতে দেয় না এরা, তাদেরকে বলা হয়
অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি কি, চলো লিখে ফেলি। না, যে সকল পদার্থ অ্যান্টিজেনের প্রবেশের ফলে তৈরি হয় এবং রোগ প্রতিরোধে কি করে, রোগ প্রতিরোধে সাহায্য করে, তাদের কি বলছি আমরা, তাদের বলছি অ্যান্টিবডি। তাহলে বুঝেছ? এবার এই অ্যান্টিবডির ধর্ম কি, না এরা হয় প্রোটিন ধর্মী। মানে এদের সকল যে অ্যান্টিবডি রয়েছে, আমরা অ্যান্টিবডির প্রকারভেদ পড়ছি, এই সকল অ্যান্টিবডিকে একসাথে কি বলা হয়, এই অ্যান্টিবডিদেরকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন, বা তোমরা শর্টে বলতে পারো গ্লোবিউলিন। এটা মনে রাখো কিন্তু, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন দেয় যে অ্যান্টিবডির অপর নাম কি, না অ্যান্টিবডিকে কি বলা হয়, ইমিউনোগ্লোবিউলিন। সব অ্যান্টিবডিকে একসাথে ইমিউনোগ্লোবিউলিন বলে, কারণ এরা প্রোটিন ধর্মী। তাহলে অ্যান্টিবডি কি ধর্মী, প্রোটিন ধর্মী। বেশ, তাহলে এবার অ্যান্টিবডির প্রকারভেদ জেনে ফেলি। অ্যান্টিবডির প্রকারভেদ, না অ্যান্টিবডি দেখো, আমরা যে অ্যান্টিবডি জানবো সে অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকারের। কয় প্রকারের অ্যান্টিবডি জানবো, 5 প্রকারের। না প্রথমটা হচ্ছে আইজিজি, না এইভাবেই লিখবে কিন্তু, প্রথমেরটা ক্যাপিটাল লেটার, তারপর স্মল লেটার, তারপর আবার ক্যাপিটাল লেটার। তাহলে আইজিজি, তারপরে হচ্ছে আইজিএ, তারপর আইজিডি, আইজিএম এবং আইজিই। এই 5 প্রকারের অ্যান্টিবডি আমাদের দেখা যায়। তো আইজিজি মানে কি, না আইজি ফর হয় ইমিউনোগ্লোবিউলিন, যেটা একটু আগে বললাম ইমিউনোগ্লোবিউলিন। তাহলে আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, আর জি ফর হচ্ছে জি। তাহলে ইমিউনোগ্লোবিউলিন জি, তাহলে এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ, এটা ইমিউনোগ্লোবিউলিন ডি, এটা ইমিউনোগ্লোবিউলিন এম, এটা ইমিউনোগ্লোবিউলিন ই। তাহলে এই 5 প্রকার অ্যান্টিবডি দেখতে পাওয়া যাচ্ছে। এবার এই 5 প্রকার অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়, বা এই 5 প্রকার অ্যান্টিবডির মধ্যে কে সবথেকে বেশি পরিমাণ পাওয়া যায়, চলো এগুলো জানি। আমি বলছি, তোমরা পারলে এগুলোকে লিখে ফেলো খাতায়। চলো দেখি এক এক করে যে অ্যান্টিবডিগুলো কোথায় থাকে, কোনটা বেশি পরিমাণে থাকে এবং কোনটা কিসে হেল্প করে। তাহলে এই যে আইজিজি অ্যান্টিবডিটা আছে, এরা কিন্তু রক্তে বেশি পরিমাণ থাকে এবং এদের কাজ হচ্ছে এরা কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করতে পারে। তাহলে যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগ দেহে হয়, তাহলে তার বিরুদ্ধে যে মেন প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে তোলে সেই অ্যান্টিবডিটা হচ্ছে এই আইজিজি অ্যান্টিবডিটা। তাহলে এরা কোথায় বেশি পাওয়া যায়, না এদেরকে রক্তেই বেশি পাওয়া যায়। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আইজিএ। না আইজিএ কোথায় থাকে, না এরা যে লালা হয় সেই লালাতে পাওয়া যায়। অশ্রু মানে চোখ থেকে যে জল আসে সেই জলের মধ্যে এই আইজিএ অ্যান্টিবডি থাকে। এবং স্তন গ্রন্থি থেকে নিঃসৃত যে কোলেস্ট্রাম বলে জিনিসটা খরিত হয়, কি জিনিসটা কি, তাহলে না কোনো একজন গর্ভবতী মহিলা যখন সন্তান জন্মদান করেন, তখন ঠিক সন্তান জন্মদানের পরই তার মধ্যে যে প্রথম দুধের জন্ম হয় সেটাকে বলা হয় কোলেস্ট্রাম। মানে এটা সন্তানকে খাওয়ানোর জন্যই তৈরি হয়, মানে প্রকৃতির এটা একটা আশ্চর্য নিয়ম। ওই জন্য দেখবে বলে যে মাতৃদুধের ঋণ শোধ করা যায় না। কেন বলে, না কারণ মাতৃদুধে এই কোলেস্ট্রাম থাকে, যার মধ্যে কি থাকে, আইজিজি অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিটা তাহলে সন্তান পাচ্ছে মাতৃদেহ থেকে, এবং তার ফলে সন্তানের মধ্যে একটা কি তৈরি হচ্ছে, ইমিউনিটি সিস্টেমের একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুব দরকারি।
তাহলে এই নির্দিষ্ট জায়গাগুলোতে এই IgA অ্যান্টিবডিটা পাওয়া যাচ্ছে। এবার নেক্সট যে অ্যান্টিবডিটা হচ্ছে সেটা হচ্ছে IgD। এই অ্যান্টিবডিটা রক্তে থাকে কিন্তু খুবই প্রায় নগণ্য পরিমাণে থাকে, 0.2%। 0.2% এই IgD অ্যান্টিবডিটা থাকে। এবার নেক্সট যেটা হচ্ছে IgM, সেটা হচ্ছে কিন্তু সবথেকে বৃহৎ আকারের অ্যান্টিবডি। এটা এই যে যতগুলো অ্যান্টিবডি দেখছি আমরা 5 প্রকারের, তার মধ্যে সবথেকে বড় আকারে যে অ্যান্টিবডিটা দেখতে হয় সেটা হচ্ছে IgM, এবং এরা রক্তের মধ্যে কিন্তু মনোমার হিসেবে থাকে। ঠিক আছে, এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে IgE। এদেরকে বলা চলে এদের যে পরিমাণ সেটা একদমই নগণ্য। এরা রক্তে প্রায় 0.1% থাকে, আবার কখনো কখনো নাও থাকতে পারে। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিবডি, 5 প্রকার অ্যান্টিবডি, এবং তারা কোথায় থাকছে, কত পরিমাণে থাকছে, কোনটা সব থেকে বেশি থাকছে, কোনটার আকার সব থেকে বড়, এগুলো আমরা জানলাম। এগুলো তোমরা আশা করি খাতায় নোট করেছো। এরপর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা চলো দেখি অ্যান্টিবডির যে গঠন, সেই গঠনটা কেমন হয়। না কি দেখব, অ্যান্টিবডির গঠন, স্ট্রাকচার, অ্যান্টিবডি স্ট্রাকচার। না, অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট হয়। কেমন দেখতে হয়? ওয়াই আকৃতি বিশিষ্ট। অনেকটা এই শেপে হয়, এবং এখানে আরও দুটো পার্ট থাকে। তাহলে এই হলো আকৃতি, তাহলে অনেকটা ওয়াই আকৃতির মতো হলো। এবার এই অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট পলিপেপটাইড চেন দ্বারা সীমাবদ্ধ থাকে। এরা হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল। এবার এখানে দুটো চেন থাকে। না, দুটো চেন কোনগুলো? এইগুলো, এই দুটো, এগুলোকে বলা হয় হালকা চেন। এটাকেও সেম হালকা চেন। এবার এই হালকা চেনকে ইংরেজিতে এল লেটার দ্বারা প্রকাশ করা হয়, কারণ হালকা মানে লাইট ওয়েট, তাহলে এল ফর লাইট ওয়েট, এল, ওই জন্য প্রকাশ করা হয়। এবং এই যে অংশটা, এই দুদিকের অংশটা, এটাকে বলা হয় ভারী চেন, যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এইচ দিয়ে, এইচ ফর হেভি, তাহলে ভারী চেন। তাহলে কয় প্রকারের চেন থাকে অ্যান্টিবডির মধ্যে? 2 প্রকারের, হালকা চেন এবং ভারী চেন। ঠিক আছে, এবং এই যে অঞ্চলটা হয়, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল। অপরিবর্তনশীল অঞ্চল। এবং এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই দুটো পার্ট, এই দুটো পার্টকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল। এবার এই রকম কেন হলো? না, এরা পুরো স্টেবল থাকছে, কারণ এরা ভিত হচ্ছে, এরা মিলে অ্যান্টিবডিটাকে তৈরি করছে। তাহলে এই পার্টটা অপরিবর্তনশীল থাকছে, ঠিক আছে, কিন্তু এইগুলো পরিবর্তন হচ্ছে কেন? পরিবর্তন এই জন্যই হচ্ছে, তার কারণ এই যে অ্যান্টিজেন জানলাম, সেই অ্যান্টিজেন কিন্তু আবার বিভিন্ন আকারের হয়। এবার বিভিন্ন আকারের অ্যান্টিজেনকে
তোমার নিজের মধ্যে আটকে ফেলার জন্য অ্যান্টিবডিকেও কী হতে হবে, বিভিন্ন আকারের হতে হবে। না দেখবে আমরা একটা গেম হয়তো খেলেছি সবাই, দেখবে এরকম টাইপের অনেক বাক্স ডাকে, এরকম বাক্স হয়, দেখবে একটা জায়গায় এসে এসে সেট হয়। তাহলে আমাকে সেই সঠিক জায়গাতে সঠিক বাক্সটাকে ইউজ করতে হয় যাতে করে সে ওই জায়গাতে ফিট হয়ে যায়। তার জন্য অ্যান্টিবডিরও সেম এই পরিবর্তনশীল অঞ্চল, তাকে বিভিন্ন সময় পরিবর্তন হতে হয়। তার কারণ আমাদের দেহে বিভিন্ন রকমের জীবাণু ঢুকছে এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি কী করছে, প্রতিরোধ তৈরি করছে। তাহলে জীবাণু বিভিন্ন প্রকারের হতে পারে। এবার সেই বিভিন্ন জীবাণুকে যদি অ্যান্টিবডি আকার না পরিবর্তন করে তাহলে তাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করতে পারবে না, এবং নিজের মধ্যে যদি সীমাবদ্ধ না করতে পারে তাহলে কি হবে, জীবাণু পুরো দেহে ছড়িয়ে যাবে, তারা কি করবে, বংশ বিস্তার করবে। তাহলে সেটা আটকাতে গেলে অ্যান্টিবডির এই অঞ্চলটাকে সবসময় পরিবর্তন হতে হয়। তাই এর নাম হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, এবং এটা পরিবর্তন হয় না, তাই এটা হয়ে গেল অপরিবর্তনশীল অঞ্চল। বুঝতে পেরেছ? এবং এই যে দুটো জায়গা এরা কিন্তু এস বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এরা এস বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডি স্ট্রাকচার। বুঝতে পেরেছ? এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয় অনেক সময় যে অ্যান্টিবডির কয়টি চেন। আচ্ছা, অ্যান্টিবডির ভারী চেনকে ইংরেজি ড্যাশ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এরকম অনেক কোশ্চেন দেয়। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে তোমাদের। এবার আমরা যে শুরু করেছিলাম অনাক্রম্যতা নিয়ে, এবার সেই অনাক্রম্যতার একটা টপিকে বলি তোমাদের। সেটা হচ্ছে আমাদের দেহের যে প্রতিরোধ ব্যবস্থা সেটা দুই প্রকারের। একটা হচ্ছে অনির্দিষ্ট প্রতিরোধ, আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিরোধ। একটা অনির্দিষ্ট প্রতিরোধ আর একটা সুনির্দিষ্ট প্রতিরোধ। তাহলে এটা আমরা বলছি, তোমরা ভালো করে শোনো। দেখো, অনির্দিষ্ট প্রতিরোধ জিনিসটা কি না, দেহে যখন প্রতিরোধটা অনির্দিষ্ট হবে মানে একদম স্থায়ী হবে না। যেমন দেখো, আমাদের দেহের যে ত্বক আছে সেই ত্বকটা একটু পুরু, এবং সেই ত্বকের মধ্যে কি থাকে, লোম থাকে। তাহলে ত্বকে লোম থাকে, দেখবে নাকের মধ্যে লোম থাকে। তাহলে এগুলো কেন তৈরি হয় না, এগুলো তৈরি হয় সাময়িকভাবে যাতে করে জীবাণু শরীরের ভেতরে প্রবেশ করতে না পারে। এটা সাময়িক, কিন্তু তার জন্য এইগুলো হচ্ছে অনির্দিষ্ট প্রতিরোধ। মানে একটা অনির্দিষ্ট সময়ের জন্য সে চাইছে যাতে জীবাণু ভেতরে প্রবেশ না করে। সুনির্দিষ্ট প্রতিরোধ জিনিসটা কি না, যখন প্রতিরোধটা অ্যান্টিবডির মাধ্যমে হবে তখন সেটা সুনির্দিষ্ট প্রতিরোধ। তার কারণ অ্যান্টিবডি যে প্রতিরোধটা করবে সেটা কি করবে, সে পুরোপুরিভাবে জীবাণুটাকে নিজের মধ্যে সীমাবদ্ধ করবে, এবং সীমাবদ্ধ করার পর সেই জীবাণুটাকে আর বংশবিস্তার করতে দেবে না। ওকে বলবে তোর অনেক হয়েছে, এবার তুই স্টপ হয়ে যা, এবার আমি এসে গেছি, অ্যান্টিবডি বলবে অ্যান্টিজেনকে, মানে ওই জীবাণুটাকে। তাহলে এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিরোধ। তাহলে এটা হচ্ছে দুই প্রকার প্রতিরোধ। বুঝতে পেরেছ? তাহলে আজকের জন্য এতটাই। নেক্সট পার্টে তোমাদের সাথে আলোচনা করব ওই অনাক্রম্যতা দুই প্রকার এবং তার ডিটেলস, এবং আরও আগের জিনিসগুলো যেখানে আমরা ভ্যাকসিনেশন পড়ব, আরও বিভিন্ন জিনিস পড়ব। ততক্ষণ তোমরা এই সমস্ত বিষয়কে নিয়ে কালচার করো, এবং এই বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে।